ক্রান্ত নীলাঞ্জনার গোটা গ্যাংকে জেলে ভরে দেওয়া মাত্রই এবার ইন্ট্রোগেট করার জন্য স্রোতের ডাক পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের ডেলিভারি সম্পন্ন হওয়ার পর রায়ের সন্তানকে অনির্বাণ প্রথমবারের মতো কোলে তুলে নেয়, ঠিক সেই মুহূর্তেই সার্থকের কাছে ফোন আসে অফিসার খানের, এবং অফিসার খান বলতে থাকে যে মিস্টার সার্থক সেনগুপ্ত, আই এম রিয়েলি ভেরি সরি যে এই সময় আমি আপনাকে ফোন করে ডিস্টার্ব করছি, কিন্তু তা সত্ত্বেও আপনাকে এই জিনিসটা সম্পর্কে ইনফর্ম করে দেওয়া দরকার যে ইতিমধ্যে আমরা ক্রান্তিদের গোটা দলকে কিন্তু জিম্মি করে রেখেছি এবং হাজতে ভরে রেখেছি, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে আপনার স্ত্রীকে নিয়ে আমাদের থানায় হাজির হতে হবে এবং ওনাকে ইন্ট্রোগেট করে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে উনি কেন আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছে এবং কেন উনি আমাদেরকে ভুয়া ইনফরমেশন দিয়ে আইনকে গোমরা করার চেষ্টা করেছে, এবং উনি যদি আবারও আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এবার ক্রান্তদের দলদের সঙ্গে আপনার স্ত্রীকেও কোর্টে চালান করা হবে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই মামলাটা রফাদফা করতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না অফিসার খান, এত দূর অবধি যখন আমার স্ত্রী এগিয়ে গিয়েছে, একাই যখন এত বড় একটা ঝুঁকি নিতে পেরেছে, তাহলে বাদবাকি পথটা ওকেই ঠিক করতে হবে। আপনি একদম ভাববেন না কিছুক্ষণের মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে থানায় হাজির হচ্ছি। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থকের বাপির কাছে যখন সার্থক গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে সর্বনাশ করেছে স্রোত, তুই এত দূর অবধি এগিয়ে গিয়েছিস, কই তুই তোর বাপিকে তুই কথাটা বলার অবধি প্রয়োজন বলে মনে করিস নি? তোর এত বড় দুঃসাহস হয় কী করে? তুই আমাদের সকলের চোখকে ধুলো দিয়ে তুই কাজটা করলি কী করে বলতো? কাল যে তুই এত বড় একটা ঝুঁকি নিয়ে তুই ওদের ওই গ্রামে গিয়েছিস, এবার যদি ওরা তোদেরকে গুলি টুলি করে তোদেরকে যদি মেরে ফেলতো তাহলে আমরা কী করে তোকে খুঁজে পেতাম বলতো? আমরা তো তোর হদিশ অবধি পেতাম না। তুই এত বড় একটা রিস্ক কী করে নিতে গেলি বলতো? আর এর জন্য কি খুব সম্ভবত রায় তোর উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আসলে যদি এর জন্য রায় ক্ষিপ্ত হয়ে থাকে তাহলে আমি বলবো যে ও যে কাজটা করেছে সেটা সম্পূর্ণরূপে ঠিক কাজ করেছে। তোর মতন বোনকে আসলে আমি বলবো যে ওর পরিচয় দেওয়াটাই ঠিক না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বাপি, আমি মানছি আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, কিন্তু এতে করে যদি আমার শাস্তি হয় সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে যে শাস্তি তোমাকে আমরা দেবো বলে তুমি মনে করছো, সেই শাস্তিটা আসলে আমরা দেবো না, সেই শাস্তিটা বরঞ্চ তোমাকে আদালতে গিয়ে মাথা পেতে নিতে হবে। তার জন্য চলো এক্ষুনি তোমাকে পুলিশ স্টেশনে যেতে হবে। ঠিক সেই মুহূর্তে স্রোতকে যখন পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় পুলিশ স্টেশনে আসা মাত্র স্রোত যখন দেখতে পায় যে ওর বন্ধুদের সকলকেই যখন পুলিশ স্টেশনে নিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে আত্রি থেকে শুরু করে কিঞ্জল সকলে চিৎকার করে বলতে থাকে যে স্রোত, আমাদেরকে প্লিজ বাঁচা, দোহাই তোর, তো এটা অফিসারকে খুলে বল যে আমরা নির্দোষ। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে অফিসার, ওদেরকে কী কারণে তুলে নেওয়া হয়েছে বলুন তো? ওদের তো কোনো রকম কোনো দোষ নেই, ওরা নিহাতি আমাকে সাপোর্ট করেছে এই কাজে, কিন্তু তাই বলে তো ওদের কোনো অংশে দোষ নেই, তাহলে ওদেরকে শুধু শুধু আপনারা শাস্তি কেন দিচ্ছেন বলুন তো? ওদের পরিবার পরিজনরা যদি এখন জানতে পারে যে ওদেরকে জেলে আটকে রাখা হয়েছে, তাহলে আপনি ভাবতে পারছেন ওদের পরিবারের লোকেরা ওদেরকে নিয়ে কী ভাববে? ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে এত কিছু নিয়ে তো আপনার ভাবনা চিন্তা করার দরকার নেই। ওদিকে দেখুন তো, যাদেরকে আমরা জিম্মি করে সেই প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে এসেছি, তাদের কাউকে কি আপনার আদৌ চেনা বলে মনে হচ্ছে নাকি? এখন আপনি বলবেন যে আপনি কাউকেই চিনতে পারছেন না। যার সঙ্গে কিনা আপনি ভোর অবধি দেখা করে এসেছেন, যাদেরকে কিনা আপনি অ্যালার্ট করে এসেছেন, এখন তাদেরকে যদি চিনতে না পারেন তাহলে আমি বলবো যেটা কিন্তু ঘোর অন্যায় হয়ে যাবে আপনার। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।